সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক পারভেজ করিম আব্বাসী আমাদের আজকের অতিথি। স্বাগত আব্বাসী আপনাকে। ধন্যবাদ মতি ভাই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, 3 উপদেষ্টার অব্যাহতি চায় বিএনপি, ডিসেম্বরের নির্বাচনের আশাবাদ। কালের কণ্ঠ, বিএনপির হুঁশিয়ারি, চাপে সরকার ও এনসিপি, আবারও ভয় ধরাচ্ছে ডলার। আমার দেশ 48 ঘন্টা গুরুত্বপূর্ণ, কুরবানি বন্ধের নির্দেশিতা, শাবাব আহমেদকে ঢাকায় তলব। আমাদের সময়ে ইশরাকের শপথে বাধা নেই, ডিসেম্বরের মধ্যে ভোটের অনিশ্চয়তা কাটছে। কালবেলা নানা জটিল সমীকরণে অস্থির রাজনীতি। শপথে বাধা নেই, সরকারকে সময় বেঁধে দিলেন ইশরাক। দেশ রূপান্তর, বাইরে দূরত্ব, ভেতরে যোগাযোগ, মেয়র হতে বাধা নেই ইশরাকের। খবরের কাগজ, রাজনৈতিক সংকটে করণীয় কি, 48 ঘন্টা সময় দিলেন ইশরাক। দিনকাল, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে, ইশরাককে শপথ পড়াতে বাধা নেই হাইকোর্ট। সংগ্রাম, ইশরাককে শপথ না পড়ানোর রিট খারিজ, যানজটে স্থবির রাজধানী, চরম দুর্ভোগ নগরবাসীর। আলোকিত বাংলাদেশ, ডিসেম্বরের মধ্যে ভোট না হলে সরকারকে সহযোগিতা নয়, ইশরাকের শপথ নিতে বাধা নেই, আন্দোলন স্থগিত। করতোয়া শক্ত অবস্থানে বিএনপি, বাধা কাটল ইশরাকের। রাজনীতির খবর, জি, সেই রাজনীতির খবরের মধ্যে বেশ কিছু খবর চমকপ্রদ আর কিছু নাটকীয় আছে। কোনো একটা কাগজে, সম্ভবত আমার দেশে 48 ঘন্টাই হলো গুরুত্বপূর্ণ, এটা একটা। রাজনীতি নিয়ে আরও আছে যে এই মুহূর্তের রাজনীতি হলো বিএনপি হুঁশিয়ারি দিয়েছে 3 উপদেষ্টাকে কী করতে হবে, আর নির্বাচন প্রশ্নে সেনাপ্রধান যা বলেছেন এইটা নিয়েই আলোচনা হচ্ছে। এসব মিলে আপনি কীভাবে দেখছেন? মতি ভাই, আমার প্রোগ্রামে আসার আগে আজকে আমার মনে হচ্ছে 3টা শব্দ মাথার মধ্যে ঘুরছে, এটা দিয়ে আমি আজকের আলাপ আলোচনাটা কেমন করব। নিরর্থক, মিনিংলেস, অনর্থক, আননেসেসারি, ধ্বংসাত্মক, ডিস্ট্রাকটিভ। বুঝিয়ে বলি, প্লিজ। নির্বাচন বাদে গণতান্ত্রিক অন্তর্মুখী, এখানে হচ্ছে গণতান্ত্রিক স্বচ্ছ ইনক্লুসিভ নির্বাচন যেটা আছে, ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন বাদে শুধু সংস্কারের এখানে গান গাওয়াটা নিরর্থক। 2, দেশের 101টা ঝামেলা থাকার সত্ত্বেও করিডোরের মতো একটা ঝুঁকিপূর্ণ একটা ইনিশিয়েটিভ নেওয়া, বা পোর্টকে এখানে হচ্ছে যেখানে ফরেনারদেরকে লিজ দেওয়ার এখানে ব্যাপারে চিন্তা করাটা একটা ইন্টারিম গভর্নমেন্টের জন্য এটা অনর্থক একটা ইনিশিয়েটিভ। এবং 3, এই ইন্টারিম গভর্নমেন্টের এখানে ফাংশন করার বেলায় এবং এই যে ট্রানজিশন যাওয়ার সময় আর্মি যে এখানে একটা হচ্ছে ইম্পর্টেন্ট পিলার অফ দ্য স্টেট, তাদের সাথে একটা ডিস্টেন্স তৈরি করা এবং ওপেনলি যে মনোমালিন্যটা প্রকাশ হচ্ছে বা মতের পার্থক্য প্রকাশ হচ্ছে, এটা কিন্তু দেশের জন্য ধ্বংসাত্মক হতে পারে। এই 3টা জিনিস আমি এখানে বললাম। এখন একে একে আসি। আপনি দেখুন এখন যে বিএনপি, আমি আপনাদের প্রোগ্রামে অনেকেই বলছিলেন যে বিএনপিকে কেন জানি মনে হচ্ছিল যে সবাই এক ধরনের খারিজ করে দিয়েছিল, যে ওরা বোধহয় মাথায় আন্দোলন করতে পারবে না, বা ওদের বোধহয় এখনো সুসংগত নেতৃত্ব নেই। কিন্তু পুশ কামস টু শাভ, বিএনপি মোবিলাইজড হয়ে গেছে। ইশরাকের নিয়ে যেখানে যিনি উনি মেয়রের, যেখানে উনি বোধহয় কি দক্ষিণের মেয়র, এখানে ঢাকা দক্ষিণের মেয়রের জন্য এখানে কোর্টের যেখানে এখানে প্রক্রিয়া চলছিল, ওটা তো এখন ওটা তো ওই লিগাল প্রবলেমটা ওনার এখানে রেমিডি হয়ে গেছে। তো এবং হচ্ছে দক্ষিণ নগর ভবনে এখানে ঘেরাও করা, এটা ছিল খুব আনফর্চুনেট আইদার এখানে। এবং এই যে জিনিসটা হচ্ছে যে সবাই জানে যে বিএনপি এখন, আওয়ামী লীগ যেহেতু এখন ব্যান্ড হয়ে গেছে, এখন হচ্ছে মাঠে থাকা সর্ববৃহৎ রাজনৈতিক দল। তো এখন বিএনপির সাথে এই রকম ডিস্টেন্স ক্রিয়েট করাটা মোটেও বুদ্ধিমানের কাজ না। কারা করলো? এখন কোন একটা নিশ্চয়ই মতি ভাই, আমি আপনি তো করিনি, কেন আমি আপনাকে বলছি। আর করবেটাকে করবে নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারে এখানে যারা এখানে আছেন ক্ষমতায়, তাদের মধ্যে কয়েকজন আছেন যাদের মধ্যে হয়তোবা এই পদক্ষেপটা নিয়েছেন। দেখুন, আমি আবারও বলবো, শেখ হাসিনার সরকারের আমলে শেষের দিকে, বিশেষত 5 থেকে 7 বছর,
যখনই নির্বাচনের কথা বলা হতো, যখনই গণতন্ত্রের কথা বলা হতো, যখনই মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হতো, তখন ৭১-এর চেতনার শত্রু হিসাবে তাদেরকে আখ্যায়িত করা হতো বা চিহ্নিত করা হতো। এবং এটা বেশ কয়েকবার এটা উঠে এসেছে যে এখন যারা নির্বাচনের কথা বলে, আশু নির্বাচনের কথা বলে, ক্ষমতা হস্তান্তরের কথা বলে, তাদেরকে বলা হয় হচ্ছে ফ্যাসিস্ট এনেবলার বা বিএনপির দালাল। তো এই যে প্রসেসটা যে শুরু হয়েছে, কোমলমতি ছাত্রদেরকে দিয়ে এখানে আন্দোলনে যে নিয়ে আসা হলো, তবে একটা রাজনৈতিক দলও হলো। এই রাজনৈতিক দল, ঠিক আছে, রাজনীতি নতুন রাজনৈতিক দল আসতেই পারে, কিন্তু ছাত্রদেরকে যদি আমি অ্যাক্টিভলি রাজনীতি করতে আমি যদি ইনভলভ করি, একটা জিনিস হচ্ছে পলিটিক্যাল কনসিয়াসনেস থাকা অত্যন্ত উচিত। কিন্তু ছাত্ররা যদি সক্রিয়ভাবে রাজনীতি করে তাহলে পড়াশোনা করবে কিভাবে? এটা কিন্তু বৈপরীত্য আছে। এবং বিএনপির সাথে আমরা যখন দেখলাম যে এখানে যে এই বিএনপির সাথে অনেকদিন ধরে একটা বলবো একটা স্নায়ুযুদ্ধ চলছিল, এবং নির্বাচনের যে শিডিউলটা, দেখুন অনেক সমস্যা কিন্তু নিজে সৃষ্টি করা, যে ডিসেম্বর না জুন, একবার শুনছি কিছু উপদেষ্টা নির্বাচনের কথা বললে মানে রেগে এখানে বোমার মতো ফেটে যাচ্ছে, আবার আরেকবার হচ্ছে যে দেখা যাচ্ছে যে কেউ কেউ বলছে ডিসেম্বরে, একবার বলছেন ইলেকশন কমিশন বলছে যে আমাদের ডিসেম্বরে নির্বাচন করতে কোনো বাধা নাই, আবার ওনারা বলছেন যে নির্বাচন করতে আমাদের একটু সময় লাগবে, আবার জুনের সময়। তো আপনার প্রত্যেকবার আপনার হচ্ছে মত পাল্টাচ্ছে, পথ পাল্টাচ্ছে। এবং এর মধ্যে আপনার সবচেয়ে বড় সমস্যা হয়ে গেল হচ্ছে গতকাল হচ্ছে যখন আর্মি চিফের দরবারে যেখানে যে উনি ওনার অফিসারদের সেখানে যে উনি ভাষণ দিয়েছেন, এবং এখানে খোলামেলাভাবেই দিয়েছেন, এবং আজকে তো সব জায়গায় পেপারে চলে আসে, এবং উনি দেশের এখানে নির্বাচনের ব্যাপারে স্টেডফাস্টলি এখানে বলেছেন ডিসেম্বরের দিকে এখানে বা জানুয়ারির দিকে নির্বাচনটা হবে। বিএনপিরও সেই একই মত, এবং উনি বলেছেন যে এখানে হচ্ছে যে আর্মি এখানে হচ্ছে ওই ক্যাপাসিটিও নাই, ওই অ্যাপিটাইটও নাই, ওই ডিজায়ারও নাই যেখানে যে ক্যান্টনমেন্টের বাইরে অনেক দিন অনেক থাকে। এটা মোরাল ডিসিপ্লিন সব কিছুর উপরে চাপ পড়ে। আর্মির মূল এখানে যে কোনো দেশের আর্মি সবাই আমরা জানি হচ্ছে দেশের হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা করা, তো এখানে এর বাইরে বেশি ইনভলভমেন্ট চায় না। কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে আর্মি চিফের উপরে, এবং আর্মি চিফ কিন্তু আমি চিনিও না, জানিও না, এবং হচ্ছে যে আমার দূর দূরে ওখানে ওদের সাথে কোনো ইন্টারাকশন নাই, যেমন না যে উনি তো আর্মির হয়ে সাফাই গাইছে এখানে, তাও তো না। তো তাহলে উনি হচ্ছে যে ওনাকে যখন উনি আগেও বলেছিল যেখানে যে উনি কিন্তু কনসিস্টেন্টলি বলছে ডিসেম্বরের সময়, তখন কিন্তু আমি দেখলাম যে এই যে নতুন যে রাজনৈতিক দল এনসিপির এখান থেকে বেশ কিছু নেতৃস্থানীয় এখানে যারা, তারা হচ্ছে কটূক্তি করা, হেয় করা। তো এগুলো তো কোনো ভালো কিছু না। একটা পেশাদারি সংস্থা, একটা পেশাদারি অর্গানাইজেশন, প্রফেশনাল অর্গানাইজেশন, যেটা একটা পেট্রিয়টিক অর্গানাইজেশন, তার উপর এটা স্নাইপ নেওয়ার কি আছে? মানে তার উপর এখানে ছোট করার কি মানেটা আছে? এবং অন্তর্বর্তীকালীন সরকারের এখানে হচ্ছে সিভিলিয়ান এবং হচ্ছে আর্মি অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এই যে ডিফারেন্স অফ ওপিনিয়ন, এখন শার্প ডিফারেন্স অফ ওপিনিয়ন রিগার্ডিং মেনি অ্যাসপেক্টস, করিডোরের কথা উনি বলেছেন, তারপর হচ্ছে যে পোর্টগুলো যে দেওয়ার জন্য এখানে আছে, তো এইগুলো নানা, এবং এটা অনেক সাধারণ মানুষের মনেও এই প্রশ্নটা উঠেছে। তো এই প্রশ্নগুলো যেখানে উঠেছে, এটা তো বিদেশি মিডিয়াতে এটা সার্কুলেটেড হয়েছে, এটা তো আমাদের দেশের জন্য সুখকর কিছু না। তো এত বড় কেন পার্থক্য হলো? এত বড় এই যে সিজম যেটাকে বলে, এত যে গালফটা হচ্ছে কিসের জন্য? তার মানে হচ্ছে এই সরকারের মধ্যে এখানে হচ্ছে কমিউনিকেশন নেই, কোঅর্ডিনেশন নেই। একজন উপদেষ্টা একটা কথা বলেন, 2 দিন পর ওই কথাটা আবার পাল্টে যাচ্ছে, তারপর আরেকজন উপদেষ্টা ওটাকে কন্ট্রাডিক্ট করে আরেকটা কথা বলেন। তো এইরকম যে যদি এরকম ধোঁয়াশা যদি মানে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে সৃষ্টি হয়, তাহলে তো মানুষের মনে সংশয় জাগবেই, মানুষের মনে সন্দেহ জাগবে। এবং যারা এই মনে করুন, আমি বলবো না যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কথাবার্তা যে এখানে ওজন নেই, যারা যেমন মনে করুন যে অগস্টের এখানে যে এখানে শেখ হাসিনার সরকারের প্রতি এখন সহানুভূতি আছে, তারা তো খুশি হবে, তাদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন নিজেদের মধ্যে এই কোন্ডলটা করে। এবং ইচ্ছাকৃতভাবে কেন এখানে করা হচ্ছে না, অনিচ্ছাকৃতভাবে করছে? ইচ্ছাকৃতভাবে হলে এটাকে বলতে হবে দূরভিসন্ধি, আমি বিশ্বাস করতে চাই না। তো অনিচ্ছাকৃতভাবে যদি করা হয় তাহলে বলবো দূরদর্শিতার অভাব। কেন আপনি এখন দেখেন
এবং এখানে অনেকে আছেন যারা হচ্ছে এই মিডিয়ার এখানে ব্যাপারে যথেষ্ট পটু, মিডিয়াতে এখানে আছেন অনেক দিন, বা এখানে হচ্ছে কমিউনিকেশনের ব্যাপারে আছে। তো একটা সিম্পল মেসেজ কমিউনিকেট করতে এত কেন সমস্যা হচ্ছে? একবার এখানে বলা হচ্ছে ইউএন এর ব্যাপারে, এখানে যেখানে বলছে ইউএন চেয়েছে করিডোর, আরেকবার আপনি এটা তো পররাষ্ট্র উপদেষ্টার কথা হতো, আমি নিউজ পেপারে দেখে বলছি। তারপর আরেকবার বলা হলো কে কি বললেন, এটা আমাদের কোনো আমরা বিশেষ আমরা আমলে নিই না। তারপর 3 নম্বর বললো এটা করিডোর না, এটা টার্মিনোলজি ভুল। তো করিডোর এবং চ্যানেলের মধ্যে যে টার্মিনোলজি ডিফারেন্স আছে এটা তো নিশ্চয়ই ওনারা জানেন। 4 নম্বর এখানে হয়ে গেল যে হঠাৎ করে দেশের এখন আমাদের একের পর এক ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, আমাদের এখনো মূল্যস্ফীতিতে এখানে হচ্ছে যে আমরা অর্থনীতি এখন টালমাটাল, কোনো মতো এখনো বাগ আনা হয়েছে, ব্যাংকের অবস্থাগুলো অতটা ভালো নাই, তার মধ্যে আমরা এত বড় এখানে এবং বিদেশি বিনিয়োগ তো নেই বললেই চলে, এর মধ্যে আমরা হঠাৎ করে বললাম যে এখানে পোর্টগুলো আমরা দিয়ে দেবো। তো চিটাগং পোর্টের মতো স্ট্র্যাটেজিক একটা জিনিস, তো আপনার কাছে তো ম্যান্ডেটটা তো থাকতে হবে। খুব এটা কিন্তু বিশাল বড় সিদ্ধান্ত। দেখুন, আওয়ামী লীগ সরকারের আমলে আদানিদের সাথে যেখানে যে পাওয়ারের ডিল বা এখানে যে পাওয়ার সাপ্লাই ডিল, এটাকে আমরা খারিজ করতে পেরেছি? এখনো কিন্তু আমরা অনার করছি এটাকে, আমরা এখনো কিন্তু পে করি, ইন্টারন্যাশনাল কোর্টে আমরা হেরে যাব। তো এত বড় একটা ডিসিশন নেওয়ার সময় এটা তো একটা নির্বাচিত সরকার এসে নিবে, বা অ্যাটলিস্ট একটা রূপরেখা যদি এখানে যদি দাঁড়া করাতে চাই, তাহলে হচ্ছে প্রত্যেকটি দলকে নিয়ে এটাকে একটা কনসেনসাস আনা উচিত। এবং আমি আমার বিদেশি কূটনৈতিক বন্ধুদের এটা বলতে চাই যে দেখেন এটা কি এটা কি আইরনি, এটা কি ভাগ্যের পরিহাস, বা আমি কি বলবো, যে যারা সুশীল সমাজের অগ্রণী ভূমিকায় ছিলেন শেখ হাসিনা সরকারের আমল, এটা তো অনস্বীকার্য, যারা গণতন্ত্রের জন্যে, যারা মানবাধিকারের জন্যে, যারা এখানে হচ্ছে যে ট্রান্সপারেন্সির জন্য, স্বচ্ছতার জন্য, বা যারা হচ্ছে নিয়ম ভিত্তিক এখানে হচ্ছে জেনুইন এখানে নির্বাচনের জন্য যারা এখন সংঘর্ষ করেছেন, তারা অনেকে কিন্তু এখন হচ্ছে ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারে, কিন্তু তারা কিন্তু নির্বাচনের কথা শুনলে ওখানে হচ্ছে অগ্নিশর্মা হয়ে যায়, খেপে যান। এবং আবার দেখেন কন্ট্রাডিকশনটা দেখেন, আর্ম ফোর্সেস যাদেরকে আমরা এখানে অনেক সময় অনেক কিছু অনেকে আমাদের বুদ্ধিজীবীরা বলতে খুব পছন্দ করেন, তারা কিন্তু হচ্ছে কনসিস্টেন্টলি বলছে নির্বাচনের পক্ষে। সো আমি ইংরেজি একটা লাইন বলে দিই, কেননা হচ্ছে তাহলে ডিপ্লোমা আমাদের বিদেশি ডিপ্লোম্যাটরা বলে, যদি ওনারা শুনতে চাইবেন না, isn't this an irony of the democratic deficit in Bangladesh, that the so-called leaders of civil society, the advocates of democracy, who have been lionized and patronized by the West, they do not even want to talk about elections now. And the armed forces are the ones, armed forces of Bangladesh, of which we all should be proud of. They are the ones who are talking about peaceful, free and fair, inclusive elections. আমাদের দেশটা কি পৃথিবীর বাকি সবগুলো দেশের যত রকম বিভিন্ন এক্সপেরিমেন্ট করার খেলাঘর? আমরা তো দেখেছি লিবিয়াতে কি হয়েছে, আমরা তো দেখেছি সুদানে কি হয়েছে, আমরা তো দেখেছি ইরাকে কি হয়েছে, আমরা দেখেছি আফগানিস্তানে কি হয়েছে, আমরা দেখেছি সিরিয়াতে কি হয়েছে। তো সুতরাং আমরা নিজেদের দেশের এখানে এটা নিয়ে আমরা ছিনিমিনি কেন খেলবো? এখন আমাকে এর মধ্যে আবার আমাদের আওয়ামী লীগের প্রতি যাদের এখানে সহানুভূতি যারা আছেন, তারা বলবেন তাহলে তো আগেই ভালো ছিল। মোটেও ভালো ছিলাম না। ওই সরকারের এখানে একটা সময় এখানে হচ্ছে যে এখানে এতটাই ওরা অপরাধ করেছে, এতটাই অন্যায় করেছে, ওদের যাওয়াটা অত্যন্ত দরকারি ছিল। এবং ছাত্র জনগণের ওই উত্থানের জন্য ছাত্রদের যে এখানে একটা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে, দেশ কৃতজ্ঞতার সাথে পালন মনে রাখবে। তার সাথে সাথে আর্ম ফোর্সেস এখানে বাংলাদেশ এখানে যদি ওখানে আর্মি চিফের নেতৃত্বে যদি তখন এই বলিষ্ঠ ভূমিকা না পালন করতেন, তাহলে কি হতো আজকে? তো আমাদেরকে আমরা মানুষকে কিন্তু ক্রেডিট দিতে কিন্তু আমাদের অত্যন্ত মানুষকে যে যথাযথ এখানে যে রোলটা প্লে করে ওটাকে কিন্তু আমরা অ্যাকনোলেজ করতে আমাদের মধ্যে অনেক ধরনের একটা কৃপণতা আছে। কেন এই কৃপণতা? এবং এত বড় বড় যে ডিল আছে, আজকে যেমন আমার একজন প্রাক্তন শিক্ষক আমাকে প্রাক্তন শিক্ষক এখনো শিক্ষক, আজীবনে শিক্ষক থাকবেন, উনি আমাকে বলছিলেন, তো নামটা উজ্জ্বল রাখলাম কেন এই সরকারের সাথেও আছেন, সরকারের এখানে সবার সাথে ভালো উনি পেশায়। তো উনি বললেন যে স্টারলিংকে যেখানে আনা হবে, তো এখানে বলা হয়েছিল যে গরিব মানুষরা যারা আছে তাদের জন্য ইন্টারনেট কানেক্টিভিটিতে সাশ্রয় হবে। স্টারলিংকের হচ্ছে যে ইলন মাস্কের স্টারলিংক, ওটার
তো ওটার এখন আজকে পেপারে যে দেখলাম ইনস্টলেশন কস্ট প্রথম দিকে 47,000 টাকা, মানে ইফ আই এম নট রং, এবং মাসিক হচ্ছে 4,200। আপনি আমাকে গ্রাম দেশে, আমি জানি গ্রাম দেশে আয় বেড়েছে, শহরে কজন আপনি এখানে নিতে পারবেন, আমি তো নিতে 3বার চিন্তা করব। এবং এই যে দেখুন মানুষের যে নানান ধরনের প্রশ্ন উঠে, এই যে করিডোরের ব্যাপারে করা হবে, তার মানুষ এখানে যদি আবার বলে যে দেখো রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সময় তখন কিন্তু ইউক্রেন কিন্তু ইন্টারনেটে কানেক্টিভিটি পেয়েছিল এই স্টারলিংকের জন্য। এটা কিন্তু এখানে স্টারলিংক হচ্ছে যুদ্ধ অবস্থায়, কিন্তু সেখানে হচ্ছে যে আপনার এখানে ইন্টারনেট ডিসরাপশন হয় না, এখানে এটা টেরেস্ট্রিয়ালে এখানে এটা না। সো এটার জন্য এখন আমরা তারপর বলছি যে হঠাৎ করে আমাদের দেশে 101টা সমস্যা আছে। আমি কিন্তু বলছি না যে রোহিঙ্গা সমস্যার সমাধান করা উচিত না, ইউএন সেক্রেটারি জেনারেলকে নিয়ে আসছে, খুবই ভালো কথা। রোহিঙ্গাদের উপর যদি সামিট করে অ্যাটেনশন নিয়ে আসা যায়, খুবই ভালো কথা। আরাকান আর্মি তো হচ্ছে যে এখানে এই রোহিঙ্গাদের প্রতি যে বিদ্বেষ, সেটা তাকমাটাকেও ছাড়িয়ে যায়। তো এখন ওদের সাথে হ্যাঁ ঠিক আছে, নন স্টেট অ্যাক্টর আছে, তার সাথে আমার এনগেজ করতে হবে, তাদের সবাইকে তো ঢাকঢোল পিটিয়ে তো করার দরকার নেই। এবং টাটমাটা তো এখানে এখনো তো নেপেডিতে এখনো ওই গভর্নমেন্টটা আছে। তো এবং সুতরাং এই যে এরকম একটা কমপ্লিকেটেড প্রসেস ওনার হাত দিয়েছে, ধরেন আমি তর্কের খাতিরে মেনেই নিলাম যে এটা সদিচ্ছা ছিল, এখানে দেশের ভালো করার জন্য করেছে, ঠিক আছে। তবু তাহলে আপনি ইন কনফিডেন্স মেজর স্টেক হোল্ডার্সকে নিলেন না কেন? আমার এখানে তাহলে তো এই ভুল বুঝাবুঝি হতো না কেন? দেখুন কারোর ভালো লাগে না যে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ে এক ঢালাও সমালোচনা করব। ভালো গুণ আছে, আমি বলবো যে প্রথম দিকে যেখানে আসছিল হঠাৎ করে যে আইন শৃঙ্খলা যে এখানে অবনতি হয়েছিল, ডক্টর ইউনূস আসাতে পুরো জাতিটা র্যালি করেছে। আমার মতো ক্ষুদ্র মানুষও হচ্ছে যেখানে অনলাইনে ভারতীয় মিডিয়াতে রিপোর্ট দিয়ে ওনাকে এবং হচ্ছে আমার দেশকে ডিফেন্ড করছে, নিশ্চয়ই করবো, এটা আমার দায়িত্ব। কিন্তু এই যে আশা প্রত্যাশা এখানে বেড়েছে, এখন দেখুন হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের এখানে যে রিপোর্টটা আসছে, আমরা যেগুলো বলছিলাম তারাও এখন সংশয় প্রকাশ করছে যে বেশ কিছু ব্যাপারে হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিশেষত হচ্ছে যে নকল মামলাগুলো দিয়ে, বা আপনি বলবো হচ্ছে যে 207 নম্বর আসামি রাঘব বোয়াল চলে যাচ্ছে দেশ থেকে, কোন একজন অভিনেত্রী একটা ছবিতে আসেন, তাকে হঠাৎ করে এখানে ধরে ফেলা এবং তার সাথে সাথে হচ্ছে আপনি দেখুন কত বড় বড় জিনিস, এত বড় কাহিনীর মধ্যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু এখানে ধামাচাপা পড়ে যাচ্ছে। কুয়েটের ভিসি রিজাইন করেছেন কেন? ছাত্রদের চাপে, এবং উনি নাকি শারীরিকভাবেও নাকি লাঞ্ছিত হয়েছেন, এটা যে পেপারে আসে। 2, যখনই হচ্ছে দেশের মধ্যে অস্থিতিশীলতা হয়, আপনার ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েট করে। গতকালে এখানে নিউজ পেপারে পড়লাম যে আবারও সে একই স্টাইলে ওই হাইওয়েতে বাস ধরে এখানে করে, তারপর হচ্ছে নারী এখানে জাতির দিকে স্মৃতিহানিত করেছে। আমরা কোন দেশে থাকি? এত যে বড় বড় কথা বলি যে আমাদের এখানে আগে আমাদের নিজের দেশের সিকিউরিটিটা আপনি ইনশিওর করেন। আপনারা একটা নির্বাচনের জন্য এখানে হচ্ছে কি এটা সংস্কার তো চাই, কিন্তু নির্বাচন দিতে তাদের অসুবিধাটা কোথায়? এটা তো আমারও প্রশ্ন। মানে আপনাদের এখানে দেখুন, আমার বিশ্বাস, এখনো ব্যক্তিগত বিশ্বাস, যে ডক্টর ইউনূস চান হচ্ছে একটা নির্বাচন দিয়ে সুন্দর মতো ওনাকে হচ্ছে যে উনি ওনার দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাবেন। কিন্তু উনি বেশ কয়েকবার বলেছেন, কিন্তু ওনার বাকি যে আমি এখন বলবো যে আশেপাশে যে ইন্টারিম গভর্নমেন্টের যে অ্যাডভাইজার আছে, অনেক সময় তাদের কমিউনিকেশনে অন্য কিছু একটা চলে আসে। কেন আপনি দেখলে মনে হবে যে আমাদের ভিন্ন এজেন্ডা আর কি, ভিন্ন এজেন্ডা নাহলে অনেকে তো বলছেন আমাদের কাছে সম্পূর্ণ ম্যান্ডেট আছে। কে দিল ভাই ম্যান্ডেট আপনাকে? আমাকে তো এখন মানুষ যদি প্রশ্ন করে আপনি এখন, এবং এখানে ট্রোলে কিন্তু লাইন আসা শুরু করবে, হাই রে ভাই কেন মানুষকে বিএনপির দালাল হতে হবে, আওয়ামী লীগের দালাল হতে হবে, জামাত পন্থী হতে হবে, বা আর্মির উপর দুর্বল থাকতে হবে? আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পক্ষে বলতে পারবো না? এটা হচ্ছে খুব সোজা কথা। সেটা হচ্ছে। এবং আমাদের দেশের তো এখন অর্থনীতি, এই যে দেখুন আমাদের তো এখন এইবারও হচ্ছে আমরা খুব বড় করে ফলো করে বলছি যে IMF এর 4th আর 5th লোনের ট্রান্সটা পেলাম, ঠিক আছে, 4th আর 5th ট্রান্সের উপরে আরো লোন আছে, এটা তো লোন, এটা তো গিফট না, এটাকে তো আমরা রিপে করতে হবে। কিভাবে রিপে করব? আপনি যে এবং হচ্ছে আপনি ব্যবসায়ীদের সাথে কথা বলি বলে ভাই আমি এখন একটা টাকাও আমি বিনিয়োগ করবো না যতক্ষণ না দেশে একটা স্থিতিশীলতা আসে, যে আইন শৃঙ্খলার অবস্থা যদি ভালো যতক্ষণ না হয়। এবং তার মধ্যে আপনি দেখুন হচ্ছে একটা জিনিসটা আমি বলবো যে আমাদের দেশে কিন্তু সবসময় কিন্তু আমাদের বয়স্ক গুণীজনদেরকে কিন্তু আমরা সম্মান করি।
এটা কিন্তু আমাদের এটা সভ্যতা, কৃষ্টি ইত্যাদি। এই অগস্ট রেভলিউশন বলেন বা মনসুন রেভলিউশন বলেন বা আপরাইজিং বলুন, কেন জানি এই হায়ারার্কি বা হচ্ছে বয়স্ক যারা আছেন বা তাদেরকে আছে এই সম্মানটা চলে গেছে। জি, রাতের খবর হচ্ছে যে এনসিপির তরফে দুজন বা একজন নেতা দেখা করেছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে। প্রধান উপদেষ্টাকে তারা বলেছেন যে আপনি রিজাইন করবেন না। তো রিজাইন করার প্রশ্নটা আসছে কেন? ওনাকে কে রিজাইন করতে বলেছে? মানে আমার তো আমরা তো আমি বলবো যে বাংলাদেশে বিবেকবান নাগরিক হিসেবে কেউ তো চায় না যে উনি রিজাইন করুক। এটা কিন্তু এনি ক্রিটিসিজম অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট হয় কেন? বিকজ দে আর ইন চার্জ। আপনি বলবেন শেখ হাসিনা সরকারের আমলে কি এখানে ক্রিটিসিজম করতে পারতো না বলেই তো মানুষের এই বিক্ষোভটা এখানে ফেটে উঠেছে, ক্ষোভে ফেটে উঠেছিল। এখন কথাটা হচ্ছে যে ওনাকে তো কেউ রিজাইন করতে বলে নাই। আমি নট দ্যাট আই রিমেম্বার। এখানে এনসিপিও প্রথমে এখানে বলেছে যে এনসিপি এখানে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টাকে বলেছে হচ্ছে ওদেরকে রিজাইন করতে হবে। এর মধ্যে বোধহয় এখানে প্ল্যানিং মিনিস্টার, উপদেষ্টা ইত্যাদি যারা আছেন। এখন বিএনপি আবার পাল্টাপাল্টি বলেছে হচ্ছে যে এনসিপির সাথে যারা সম্পৃক্ত যে উপদেষ্টা তাদেরকে রিজাইন করতে। দেখুন একটা যে চেইন অফ রেক্রিমিনেশন শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে আবার ডক্টর ইউনূসকে কেন এখানে টানা হচ্ছে? আমি কিন্তু কথা হচ্ছে যে দেখুন উনি সম্মানী মানুষ, উনি গুণী মানুষ, এবং উনি উপদেষ্টা হওয়ার আগে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার আগেও কিন্তু বাংলাদেশকে কিন্তু বিরল সম্মান নিয়ে আসে। আমার কিন্তু মনে আছে উনি যখন নোবেল পিস প্রাইজটা পেয়েছিলেন তখন কিন্তু পুরো বাংলাদেশ এক হয়েছিল ওনাকে অভ্যর্থনা জানার জন্য, এবং এখনো উনি চেষ্টা করছেন, এটা আমি বিশ্বাস করতে চাই। কিন্তু এখন কিন্তু আমার এটা বলতেই হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় মানে কোঅর্ডিনেশনের অভাব, কেননা কমিউনিকেশনের অভাব, কেননা আপনি একটা সিম্পল মেসেজ ক্লিয়ার করতে পারেন। তিনি কি এটা জানেন না? এখন ওনার সাথে তো আমার কথা হয় না, কিন্তু নিশ্চয়ই উনি জানেন। কিন্তু এবং দেখুন জানলে তো তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না, যে কারণে আজকে এই অস্বস্তি তৈরি হয়েছে। ওনার তাহলে আরো ডিসাইসিভলি ইন্টারভিন করা উচিত, এবং উনি জল্পনা কল্পনা উনি এটা বন্ধ করে উনি ইলেকশনে একটা ক্লিয়ার রোড ম্যাপ দেন, যাতে এখানে হচ্ছে শত্রুর মুখে ছাই পড়ে, যেটা আমরা বাংলা বলি মানুষের হি উইল শাট দ্য পিপল আপ, মানে যারা ওনার ডিট্রাক্টার্স আছে। এবং মানুষ দেখুন যতদিন সরকারে থাকবেন তত কিন্তু মানুষ আপনার ভালো দিকটা ভুলে যে খারাপ দিকটার দিকে ফোকাস। এটাই হচ্ছে আমাদের নিয়ম, যে আগে হিরো থাকে। বাংলাদেশ এমন একটা আজীব একটা দেশ, এটাই পুরো ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে, যে আগে হিরো থাকে তার জিরো হতে কিন্তু সময় লাগে না, আবার জিরো থেকে হিরো হয়ে যায়। কিন্তু আমার কথাটা হচ্ছে যে সাময়িক এখানে আমি বলবো যে সাময়িক কিছু ওনার এখানে হয়তো কোনো এখানে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যদি থেকেও থাকে, দেশের বৃহত্তর স্বার্থে আমার মনে হয় যে উনি ফার্স্ট অফ অল আর্ম ফোর্সের সাথে একটা ডিরেক্ট লাইন অফ কমিউনিকেশনকে এখানে এস্টাবলিশ করুক, যেটা আমাদের জন্য স্বস্তির হবে, এবং বিদেশেও হচ্ছে যাতে আমাদের একটা ইমেজটা যাতে এখানে হচ্ছে যাতে ক্ষুণ্ণ না হয়। দুই, মেজর পলিটিক্যাল পার্টিস যারা আছে তাদের সাথে ওনারা এখানে এনগেজ করুক, বিএনপির সাথে হোক, কারণ বিএনপিকে অপোনেন্ট ভেবে তো লাভ নাই। তাহলে বিএনপি তো ভাবতেই পারে তাহলে এটাকে প্রথমে আওয়ামী লীগ মাইনাস হতে পারে, আমরা মাইনাস হবো, -2 নাকি? আবার দেখুন এক এক রকম চিন্তা, এটা তো আছে। তো যাতে এই মিসঅ্যাপ্রিহেনশনগুলো ওনারা দূর করুন। এবং 3 নম্বর যেটার জন্য ওনারা আসছেন, এটা হচ্ছে যে কি, এটার জন্য হচ্ছে যে আমরা একটা মোটামুটি রিফর্ম দিয়ে আমরা হচ্ছে দেশের নির্বাচনটা এখানে করি, সুষ্ঠু একটা নির্বাচন দিই, দেশের এখানে হচ্ছে ধন্যবাদটা নিই, দেশের কৃতজ্ঞতা নিই। আমরা শেষের দিকে আসছি। আপনি জানেন এই রাতের দিকে আইএসপিআর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের তরফে 626 জন নিয়ে যে এটা হয়েছে, যে ক্যান্টনমেন্টে নিয়ে রাখা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা একটা লিস্টটা পুরোটাই প্রকাশ করেছেন। এর মধ্যে কি আপনি কোনো উল্লেখযোগ্য কোনো নাম দেখলেন? কিছুই তো দেখলাম না। এটাকে বলা হচ্ছে ইংরেজিতে বলে অ্যান্টি ক্লাইম্যাক্স। কেন অনেকে বলছিল না যে রাঘব বোয়াল হাজার হাজার এখানে নেতাদেরকে পার করে দেওয়া হয়েছে। এখানে দেখা গেল বেশিরভাগই হচ্ছে কনস্টেবল, পুলিশ অফিসার, এসআই, একজন দুজন হতভাগ্য প্রফেসর, মানে আমি দেখলাম রাজশাহী এখানে ওখানে জায়গায়, এবং 2-4 জন হচ্ছে রাজনৈতিক নেতা, যারা যে বেশিরভাগই এখন হচ্ছে শ্রীঘরে আছে। আপনি মানে তো এখানে আমার মনে হয় যে আর্মি থেকেও এখানে হচ্ছে যে এখানে একটা প্রোঅ্যাক্টিভ ডিসক্লেমার এখানে দিয়ে দিল এখানে, যে আমরা কাদেরকে রেখেছিলাম এবং কেন তাদের সেফটির কারণে 2-3 দিনের পর আমরা ছেড়ে দিয়েছি, যাতে এই রকম জল্পনা কল্পনা বা এই গুজবের যাতে এখানে আছে, এটা একটা ডিসাইসিভলি একটা রিপ্লাই দিল। তো আমার মনে হচ্ছে যে দিস ইজ নট মানে ব্যাড স্টেপ,
ইটস এ গুড স্টেপ। এটা হচ্ছে প্রোঅ্যাক্টিভলি, এটা হচ্ছে ওপেনলি, এটা আরো আগে দিলে ভালো হতো। আগে দিলে আমার কাছে মনে হয় ইটস এ বিট লেট, বাট বেটার লেট দেন নেভার। কিন্তু আমি মনে করব, যদি আপনি জাস্ট 1 মিনিট দেন, যে এটা বিবেকবান নাগরিক হিসাবে আমি বলবো যে আমাদের দেশে বহুত সমস্যা আছে, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব করে কোনো লাভ নেই, অন্তর্কলহ গিয়ে লাভ নেই, এবং বিদেশি বন্ধুদেরকে খুশি করতে গিয়ে নিজেদের দেশে আমরা অশান্তি করে লাভ নেই। আগের সরকারও করেছিল, এই সরকার যাতে না করে বা পরের সরকারও না করে, এবং নির্বাচনের দিকে, সুষ্ঠু একটা নির্বাচনের দিকে এখানে পদক্ষেপ নেওয়া উচিত। অনেক ধন্যবাদ পারভেজ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।